প্রতি বছরই দাম, অব্যবস্থাপনা ও সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে বিপুল কাঁচা চামড়া। অথচ চাহিদা মেটাতে আমদানি করতে হচ্ছে বিদেশ থেকে। সবশেষ অর্থ বছরে যার অর্থ মূল্য ছিল ২,০০০ কোটি টাকার ওপরে। ফলে নিজস্ব সম্পদ ছাপিয়ে অন্য দেশের উপর নির্ভর হয়ে পড়ছে বাংলাদেশ, যাকে এই খাতের জন্য অশনি সংকট বলছেন বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল জাহের আনাস। কোরবানি এলেই দেশের চামড়া খাত ঘিরে এমন অব্যবস্থাপনার চিত্র এখন চিরচেনা। প্রতি বছর নানামুখী আলোচনা আর উদ্যোগের কথা শোনা গেলেও পরিস্থিতির অবনতি হচ্ছে কয়েক বছর ধরেই। ফলে গুরুত্বপূর্ণ এ সম্পদ এখন একরকম বোঝা হয়ে যাচ্ছে অর্থনীতির জন্য। তথ্য অনুযায়ী সারা বছরের প্রায় অর্ধেক চামড়াই আহরণ হয় কোরবানি ঘিরে, কিন্তু সঠিক ব্যবস্থাপনার অভাবে নষ্ট হয় বড় একটা অংশ। অন্যদিকে দেশীয় ট্যানারি এবং প্রতিষ্ঠানগুলো মানসম্মত উপায়ে প্রক্রিয়াজাত না করায় চাহিদা কমছে বিশ্বব্যাপী, জানিয়ে ক্ষুব্ধ খাত সংশ্লিষ্টরা। সরকার যে চামড়া রেট সরকার চামড়া কিনে, চামড়া তো কিনে আমরা, চামড়াটা কত বিক্রি হবে না হবে আমরা জানি। প্রতি বছর সে আজকে এই যে চামড়া আমদানি আসলেই কম, কারণ কোম্পানির টাকা পয়সা ঠিকমতো পেড করে না এবং লবণের দাম বেশি, লেবারের দাম বেশি, খরচা বেশি। আগে তো ছিল মনে করেন ৫,০০০ টাকা ছিল, আর ১৮ বছর আগে অমিলি ক্ষমতার উপর মনে করেন এটা পানি হয়ে গেছে, এই পানি রয়ে গেছে। চামড়া খাতের আন্তর্জাতিক বাজার ধরতে সবচেয়ে কার্যকর উপায় লেদার ওয়ার্কিং গ্রুপের সনদ অর্জন। এক্ষেত্রে ইতালি, ভারত কিংবা চীন শতগুণ এগিয়ে থাকলেও আশঙ্কাজনকভাবে পিছিয়ে বাংলাদেশ। মূলত হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তরের পর সিটিপি কার্যকর না হওয়ায় এই সনদ পাচ্ছে না কারখানাগুলো। তাই এদেশমুখী হচ্ছে না আন্তর্জাতিক ক্রেতারাও। অথচ সমস্যা সমাধানে নেই কার্যকর কোনো উদ্যোগ। সিটিপিটা ঠিক নাই। এই সিটিপিটা যে রং একটা টেকনোলজিতে তৈরি হয়েছে, এটার জন্য আমি মনে করি দুইটা বিষয় তদন্ত হওয়া দরকার আছে, কেন হইল, কিন্তু বাস্তবে যে বিষয়টা দরকার এখন কিভাবে দ্রুত এটা সমাধান করে আমরা সামনে আগাইতে পারি, এই জিনিসটা আগে করতে হবে। দেশীয় চামড়ার এই অব্যবস্থাপনার সুযোগ নিচ্ছে বাইরের ক্রেতারা, যে কারণে বিপুল কাঁচা চামড়া আমদানি করতে বাধ্য হচ্ছেন রপ্তানিকারকরা। বাংলাদেশ ব্যাংকের হিসাবে সর্বশেষ অর্থবছরে যার অর্থমূল্য ২,০০০ কোটি টাকার উপরে। এ অঙ্ক আগের অর্থবছরের চেয়ে প্রায় ৩৪% বেশি। খাত সংশ্লিষ্টরা বলছেন এই প্রবণতা থামানো না গেলে অস্তিত্ব সংকটে পড়বে পুরো শিল্প। আমাদের দেশে যে শু ফ্যাক্টরি বা ফুটওয়্যার ফ্যাক্টরিগুলো যেগুলো আছে, ওরা কিন্তু আমাদের চামড়ার গুণগত মান অনেক ভালো। আমাদের সস্তা চামড়া, এই চামড়া ওরা ব্যবহার করতে পারছে না একমাত্র কমপ্লায়েন্সের কারণে। আমাদের ট্যানারিগুলো ওইভাবে কমপ্লায়েন্স না হওয়ার কারণে তারা বিদেশ থেকে আমদানি করে তাদের এগুলো এক্সপোর্ট করতেছে। চায়নারা যে মালটা আমাদের থেকে নিয়ে যায়, গলা চিপা ধরে মালটা নিয়ে যায়, এবং ওইটা ইউরোপের বাজারে তারা বিক্রি করে। এখন ফাঁকে দিয়ে আমাদের দেশ শেষ, আমাদের দেশের অর্থ শেষ, আমাদের ট্যানারি শিল্প শেষ। কয়েক বছর আগেও প্রতি বর্গফুট চামড়া $3 পর্যন্ত দামে রপ্তানি করেছে বাংলাদেশ, অথচ বর্তমানে তা নেমেছে 40 সেন্টে। আব্দুল জাহের আনাস, ৭১, ঢাকা। টানা ৬ মাস ধরে $৩ বিলিয়ন বেশি রেমিটেন্স পাঠাচ্ছেন প্রবাসীরা। এ নিয়ে অর্থ বছরের ১১ মাসে দেশে এলো $৩.৩ বিলিয়ন। সদ্য সমাপ্ত মাস মেতে এসেছে প্রায় $৩.৫ বিলিয়ন। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য, যেখানে দেখা যায় গেল মাসে বেসরকারি ব্যাংকের মাধ্যমে ২৩৮ কোটি, রাষ্ট্রীয় মালিকানাধীন ৬ ব্যাংকের মাধ্যমে ৫৬ কোটি, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৪৬ আর বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে $৪০ লাখ। বরাবরের মতো এককভাবে সবচেয়ে বেশি রেমিটেন্স এনেছে বেসরকারি ইসলামী ব্যাংক পিএলসি, $৫৯ কোটি উপরে। উল্লেখ্য, গেল এপ্রিলে দেশে রেমিটেন্স আসে $৩১২ কোটি। নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের নিয়োগ বাতিলের দাবিতে আবারও আন্দোলনে নেমেছেন ইসলামী ব্যাংকের গ্রাহকরা। সকাল থেকেই মতিঝিল ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে অবস্থান নেন তারা। অভিযোগ, সরকার ও বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় ব্যাংকটিকে আবারও একটি বিশেষ গোষ্ঠীর নিয়ন্ত্রণে দেওয়ার চেষ্টা চলছে। তাই নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিল এবং সাবেক এমডিকে পুনর্বহালের দাবি জানান তারা। কর্মসূচি ঘিরে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এদিকে ব্যাংক ঘিরে অনিশ্চয়তায় আমানত তুলে নিচ্ছেন অনেক গ্রাহক। এর আগে গেল রাতে অনলাইনে বোর্ড সভায় ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুকের পদত্যাগপত্র গৃহীত হয়। দর্শক, এই নিয়ে সবশেষ অবস্থান জানাতে
ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিসবাহ হাসান। আমরা যাচ্ছি তার কাছে। মিসবাহ, এখন সবশেষ কর্মসূচি কোন পর্যায়ে রয়েছে? পুলিশেরও বা পদক্ষেপ কি? আমরা দেখতে পাচ্ছি আপনার পেছনে এখনো পর্যন্ত মানববন্ধন করেই যাচ্ছেন তারা, কি জানছেন? ফারুক, ইসলামী ব্যাংকের যে গ্রাহক সচেতন গ্রাহক ফোরামের পক্ষ থেকে যে কর্মসূচি ঘোষণা করা চলে সেটি কিন্তু এখনও চলছে। কিছুক্ষণ আগেই তারা একটি ব্রিফ করে আমাদেরকে জানিয়েছেন, যেটি তারা যতক্ষণ পর্যন্ত এই যে নতুন চেয়ারম্যান খুরশিদ আলমকে এখান থেকে না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। একই সাথে তারা বলছেন যে পরিচালনা পর্ষদ, যেটি আগের এই পরিচালনা পর্ষদকেও সরিয়ে দিয়ে এবং এর আগে যে চেয়ারম্যান ছিলেন তাকে পুনর্বহালের দাবিও তারা জানিয়েছেন। সকাল থেকে কিন্তু এই মানববন্ধন এবং বিক্ষোভ চলছে এবং সচেতন নাগরিক ফোরামের পক্ষ থেকে কিন্তু গ্রাহক ফোরামের পক্ষ থেকে গ্রাহকরা এখানে বক্তব্য দিচ্ছেন। তারা যেটি দাবি তুলেছেন যে খুরশিদ আলম বিগত সময়ে যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন সেই সময় তার বিতর্কিত কর্মকাণ্ড, একই সাথে তাকে কিন্তু অভ্যুত্থানের পরবর্তী সময়ে তাকে কিন্তু সরিয়ে দেওয়া হয়। এই বিতর্কিত লোককে আবার কেন এই পদে বসিয়ে দেওয়া হলো এবং এস আলমের সম্পৃক্ততার অভিযোগও তারা এনেছেন। তারা গতকালকে যে মুখপাত্রের বক্তব্যে তারা তীব্র ক্ষোভ জানিয়েছেন। মুখপাত্রের পক্ষ থেকে গতকালকে বলা হয়েছিল যে নিয়োগ সঠিক প্রক্রিয়ায় হয়েছে, একই সাথে যারা আন্দোলন করছে তাদেরকে রাজনৈতিক একটা দেওয়া হয়েছে, রাজনৈতিক প্রেক্ষাপট দেওয়া হয়েছে। সেক্ষেত্রে তারা বলছেন যে এই আন্দোলন কোনো রাজনৈতিক নয় এবং তারা এটা তীব্র প্রতিবাদ জানিয়ে তারা যেটা বলছেন যে এটি এক সাধারণ গ্রাহকদের আন্দোলন এবং বর্তমান প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা তাদের কাছে তারা আবেদন জানিয়েছেন যে এই ইসলামী ব্যাংক একটি হাজারো গ্রাহকের যে ব্যাংক, যেটি বড় অংশ রেমিটেন্স এবং ইসলামী ব্যাংকের যে শরিয়া ভিত্তিক যে জায়গা, সেই জায়গাটার জন্য কোনোভাবেই যেন হস্তক্ষেপ না হয় এবং এস আলম যেন কোনোভাবেই আবার ফেরত না আসে সেই এবং পরিচালনা পর্ষদ সেটির জন্য আগের যে পরিচালনা পর্ষদ সেটি ফিরিয়ে আনা হয়। একই সাথে যে বিগত সময় যে চেয়ারম্যান ছিল সেই চেয়ারম্যানকে যেন পুনর্বহাল করে, এমনটাই তারা দাবি জানিয়েছেন। এই ছিল ফারুক সবশেষ, এবং তারা ঘোষণা দিয়েছেন যে আন্দোলন যতক্ষণ পর্যন্ত এই চেয়ারম্যান খুরশিদ আলমকে না করা হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। মিসবাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী মিসবাহ হাসান। আমরা যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশনের জন্য 49 কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার, যার মাধ্যমে আধুনিকায়ন করা হবে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মায়ের প্রতিষ্ঠিত হাসপাতালটি। এতে সিংহভাগ অর্থই দিচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। এই টাকার 95% ব্যয় হবে আধুনিক যন্ত্রপাতি কেনায়। তবে এক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার উপর জোর দিচ্ছেন বিশ্লেষকরা। ইমদাদ হোসেনের প্রতিবেদন। দেশের উত্তরের জেলা দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশন নামের এই হাসপাতাল প্রতিষ্ঠা করেন প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মা বেগম তৈয়বা মজুমদার। দীর্ঘদিন এটি পরিচালনা করেন খালেদা জিয়ার বোন খুরশিদ জাহান হক। তবে হাসপাতালটির অবস্থা এখন খুবই নাজুক, নেই আধুনিক যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ চিকিৎসক, ফলে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন নিম্ন আয়ের মানুষ। এখানকার চিকিৎসা ভালো, দিনাজপুরের জন্য ভালো। ডাক্তার নার্স যারা আছেন তারা সবাই সুন্দর ব্যবহার করেছে আমাদের সঙ্গে। এমন অবস্থায় হাসপাতালটিকে পুনরুজ্জীবিত করতে চাচ্ছে সরকার। সে লক্ষ্যে নেওয়া হচ্ছে প্রায় 49 কোটি টাকার একটি প্রকল্প। ইতিমধ্যে প্রস্তাবনা পাঠানো হয়েছে পরিকল্পনা কমিশনে। এর মধ্যে 39 কোটি ব্যয় করবে সমাজসেবা অধিদপ্তর, বাকিটা ফাউন্ডেশনের নিজস্ব তহবিল থেকে। কর্মকর্তারা জানিয়েছেন মোট অর্থের প্রায় 47 কোটি ব্যয় হবে বিভিন্ন যন্ত্রপাতি কেনায়, বাকি অর্থ যাবে অন্যান্য পরিচালন ব্যয়ে। তবে যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে ব্যয় স্বচ্ছতার উপর জোর দিচ্ছেন পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা। তাছাড়া প্রকল্পটি নির্বাচনী ইশতেহারে কিভাবে আছে তাও স্পষ্ট না করায় প্রশ্ন তুলেছেন তারা। এই স্বাস্থ্য অর্থনীতিবিদ মনে করেন হাসপাতালে যন্ত্রপাতি কেনার পাশাপাশি দক্ষ জনবল নিয়োগও জরুরি। এলাকাভিত্তিক হসপিটালগুলোর বাংলাদেশে শুধু দিনাজপুরে না, যেখানেই হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে উপযুক্ত লোকবল আছে কিনা। দ্যাট মিনস এই হার্টের জন্য যারা ট্রিটমেন্ট দেবে, যারা এটার ম্যানেজমেন্টে থাকবে, যারা এটা টেকনিক্যাল সাইডগুলো সমস্ত যন্ত্রপাতি চালানোর জন্য যে এক্সপার্ট লোকজন লাগবে, সেই ব্যবস্থাটা করতে হবে। সেই ব্যবস্থাটা যদি করা যায়, যদিও এটা চ্যালেঞ্জিং, অসম্ভব আমি বলবো না, এটা চ্যালেঞ্জিং। 245টি যন্ত্রের মধ্যে ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি, ক্যাথল্যাব ও সিসিও সরঞ্জাম কেনার পরিকল্পনা রয়েছে প্রকল্পটিতে।
আগামী ৩ জুন এ নিয়ে প্রকল্প মূল্যায়ন কমিটির সভা হওয়ার কথা রয়েছে। ইমদাদ হোসাইন, ৭১, ঢাকা। এক সপ্তাহ পর ভরিতে ৩,৫০০ টাকা কমল স্বর্ণের দাম। ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে আজ থেকে গুনতে হবে ২,৩৪,৮৫৫ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস এক বিজ্ঞপ্তিতে তথ্য জানায়। বলা হয়, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের দাম কিছুটা কমায় এ সমন্বয় করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের স্বর্ণের দাম ২,২৪,১৮২ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম ৩,৪৪০ টাকা নির্ধারণ করে দেয় বাজুস। চড়া মূল্যস্ফীতির এই সময় ১.৫ মাসের ব্যবধানে আবারও বাড়ানো হলো জ্বালানি তেলের দাম, যা নিয়ে ক্ষুব্ধ ব্যবহারকারীরা। তাদের মতে এর প্রভাব আরও নেতিবাচক হবে সার্বিক অর্থনীতিতে। যদিও স্থিতিশীল রাখা হয়েছে ডিজেলের দর। ক্যাব সভাপতি বলছেন, সরকারকে সতর্কতার সাথে পদক্ষেপ নিতে হবে এসব ক্ষেত্রে। আরও জানাচ্ছেন মইনুল হাসান। ইরান যুদ্ধের কারণে অস্থির হয় বৈশ্বিক জ্বালানির বাজার, যার প্রভাব পড়ে বাংলাদেশেও। এপ্রিলের মাঝামাঝি লিটারে ২০ টাকা পর্যন্ত বাড়ানো হয় সব ধরনের জ্বালানি তেলের দাম। এরই মধ্যে যার প্রভাব স্পষ্ট হয়েছে অর্থনীতিতে। এই সংকট সহনীয় না হতেই আবারও লিটার প্রতি অকটেন ও পেট্রোলের দাম বাড়ানো হলো ৫ টাকা করে, জানিয়ে ক্ষুব্ধ ব্যবহারকারীরা। জনগণের দুর্ভোগ যদি সরকার না বুঝে তাহলে আসলে এটা বলার কিছুই নেই। দাম কম ছিল, এখন বাড়াই দিয়েছে ২০ টাকা, আবার ২৫ টাকা যদি লিটারে বাড়াই দেয়, আমাদের তো কোনো ইনকাম, তো আর ইনকামের সোর্স তো আর বাড়তেছে না। আমরা যারা মধ্যবিত্ত বাইক ইউজ করি, বিশেষ করে হুট করে ৫ টাকা পার লিটার ভাড়া কিন্তু আমাদের জন্য কষ্টদায়ক। যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত জ্বালানি আমদানিতে অতিরিক্ত ৪২,০০০ কোটি টাকা ব্যয় করেছে বাংলাদেশ। বিভিন্ন আলোচনায় এমন তথ্য দিয়েছেন সরকারের একাধিক মন্ত্রী। তবে ১.৫ মাসে আন্তর্জাতিক বাজারে দাম কমলেও উল্টো পথে বাংলাদেশ। বাজারের যে অবস্থা, তার সে যদি তেলের দাম বাড়ে, রাস্তাঘাটে চলাফেরা খুব কষ্ট। তো আমাদের মতো আসলে যারা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর যারা আছে, তাদের অবশ্যই সমস্যা হয়। সাধারণ মানুষের উপরে এটা বিশাল একটা চাপ পড়ে যায়, সেটা তো সরকারকে ভাবতে হবে, কিন্তু সরকার তো জনগণের দিক থেকে ভাবতেছে না। ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব জানায়, এর প্রভাব আরও নেতিবাচকভাবে পড়বে সার্বিক অর্থনীতির ওপর, যাতে ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ ভোক্তারা। এই জায়গায় যে আপনার অরাজকতা আছে, সেই জায়গাটায় তো সরকার কোনো অ্যাড্রেস করছে না। অর্থাৎ আমাদের এখানে যে লিকেজ হচ্ছে, এখানে গভর্নেন্স ইস্যু আছে, সেই জায়গাটায় আপনার কোনো কাজ দেখছে না। শুধু দাম বৃদ্ধি মানে হলো কনজিউমারদের আসলে এটা পে করতে হচ্ছে। এদিকে সচিবালয়ে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, বাস্তবতা আমলে রেখেই সিদ্ধান্ত নিয়েছে সরকার, যদিও আশ্বাস দেন সমন্বয়ের। অবশ্য জুনের জন্য বাড়ানো হয়নি ডিজেলের দাম। তো সরকার এটা যখন সুযোগ পাবে, এটা তো কিছুটা হলে সমন্বয় করতে হবে, তা নাহলে আপনি যে সোশ্যাল সেফটি নেটে আপনি যে কিভাবে কাভার করবেন। মইনুল হাসান, ৭১, ঢাকা। বরাদ্দ বাড়াতে তীব্র জনরোষে ভিসা নীতি কঠোর করে যুক্তরাজ্য সরকার। এতে গেল বছর উল্লেখযোগ্য হারে কমে অভিবাসীর সংখ্যা, যা ২০১২ সালের পর সর্বনিম্ন। এতে দেশ জুড়ে দেখা দিয়েছে তীব্র শ্রমিক সংকট, যার নেতিবাচক প্রভাব পড়ছে অর্থনীতিতে। নুসরাত মমি জানাচ্ছেন বিস্তারিত। চলতি বছর যুক্তরাজ্যের অন্যতম আলোচিত ইস্যু দেশটির অভিবাসন। গেল বছর দেশটিতে মোট অভিবাসীর সংখ্যা ছিল ১,৭১,০০০, যা ২০২৪-এর তুলনায় ২০% কম এবং ২০১২ সালের পর সর্বনিম্ন, যার নেতিবাচক প্রভাব পড়ছে অর্থনীতিতে। দেশটির কঠোর নীতির কারণে উল্লেখযোগ্য হারে কমেছে দক্ষ অভিবাসী শ্রমিকের সংখ্যা। যুক্তরাজ্যে দক্ষ কর্মীদের ভিসা পেতে ন্যূনতম বেতন সীমা ছিল ২৪,২০০ পাউন্ড। ২০২৪-এ যা বেড়ে দাঁড়ায় ৩৮,৭০০ পাউন্ডে। গেল বছর ভিনদেশি দক্ষ কর্মীদের নিয়োগের ফি ৩৪% বাড়ায় যুক্তরাজ্য প্রশাসন। বাতিল হয় কেয়ার গিভারদের পরিবারের সদস্যদের আনার নিয়মও। এছাড়া স্থায়ী বাসিন্দাদের বিদেশি জীবনসঙ্গীকে যুক্তরাজ্যে আনতে প্রয়োজনীয় আয় সীমা ৫৫% বাড়ানো হয়। নিয়ম কঠোর হয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য। স্নাতকের পর বিনা ভিসায় কাজের অনুমতির সময়সীমা ২ বছর থেকে কমিয়ে ১৮ মাস নির্ধারণ করা হয়। আগে শিক্ষার্থীরা কোর্স শেষ করে কম বেতনে কাজ করে ভিসা পরিবর্তন করতে পারতেন। এখন বেতন সীমা দ্বিগুণ হওয়ায় বন্ধ হয়ে গেছে সে পথও। গেল ১ বছর বিভিন্ন কারণে ৪,৩৬৯টি প্রতিষ্ঠানের স্পন্সর লাইসেন্স বাতিল করে যুক্তরাজ্য সরকার।
অভিবাসন নীতি কঠোর করায় কমেছে ভর্তিচ্ছুদের আবেদন, ফলে অর্থনৈতিক সমস্যায় পড়েছে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো। এরই মধ্যে একীভূত হওয়ার ঘোষণা দিয়েছে গ্রিনউইচ ও কেন্ট ইউনিভার্সিটি। দক্ষ কর্মী সংকটে ভুগছে নির্মাণ খাতের প্রতিষ্ঠান, স্বাস্থ্য ও পরিচর্যা কেন্দ্রগুলো। ফলে কমছে দেশটির রাজস্ব আয় ও সামগ্রিক উৎপাদনশীলতা। এতে তৈরি হয়েছে উচ্চ মূল্যস্ফীতির সম্ভাবনা, যা দীর্ঘমেয়াদে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি কমিয়ে আনছে। ন্যাশনাল ইনস্টিটিউট অব ইকোনমিক অ্যান্ড সোশ্যাল রিসার্চ NIESR এর পূর্বাভাস বলছে, অভিবাসন কমতে থাকলে 2040 সাল নাগাদ যুক্তরাজ্যের বার্ষিক জাতীয় আয় 3.7% কমতে পারে। নুসরাত মৌমি, 71। দর্শক, 71 বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।